আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস স্যার, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। সমন্বয়করা উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে, কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো, সেটা হলো ডক্টর ইউনূস। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী বানিয়ে শিক্ষার্থীরা কি আসলেই বিপদে পড়লো? এই নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। ব্যারিস্টার সুমন, আন্দালিবুর রহমান পার্থ, সাধারণ দর্শকরাও বলতেছে বর্তমানে ডক্টর ইউনূস কিন্তু আমাদের সম্পূর্ণ দেশের দায়িত্ব পেয়েছেন এবং তিনি কিন্তু আমাদের দেশ চালাবেন। এই নিয়ে কিন্তু অনেকেই বিরোধিতা করতেছে। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু অনেক রকম মন্তব্য হয়, সেইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে কি ডক্টর ইউনূসকে দেশ দিয়ে সাধারণ জনগণরা বিপদে পড়লো নাকি না, এইটা আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন তাদের সম্পূর্ণ বক্তব্য দেখে এবং সম্পূর্ণ ভিডিও দেখে। দর্শক শ্রোতা, আগে তাকে নিয়ে এই মন্তব্যগুলো শুনেন, তারপর আমি আরো কথা বলছি। এই যে কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং ডক্টর ইউনূস, I can very well understand 65 বা 70 years old, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস, আমি মনে করি আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই এখানে ব্যারিস্টার সুমন তাকে কি বলতেছে, তাকে দালাল বলতেছে, মানে সুদের দালাল বলতেছে। তারপর কিন্তু আন্দালিবুর রহমান পার্থ সংসদ ভবনে একটা বক্তব্য দিয়েছিল তাকে নিয়ে। এই নিয়ে কিন্তু সাধারণ জনগণরা অনেক কিছু বলছে। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে? সবকিছু কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো প্রমাণ সহকারে। মানে আমাদের বর্তমান মানে দেশ যে পরিচালনা করবে ডক্টর ইউনূসকে নিয়ে, সবকিছু আপনারা দেখবেন, তারপর কিন্তু আপনার মতামত করবেন ডক্টর ইউনূসকে নিয়ে। এই যে দেখতে থাকুন। এই সরকার ব্যর্থ হয়, এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন, উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন, উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। করুক না কেন, উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21 গ্রেনেড হামলার মতো ওই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে, আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবাই রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে, উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে। আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে, এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। Yes, please, uninterruptedly. Thank you. Understand it? Yes, you should know it. আমি আরেকটা কথা বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে।
যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? মন্ত্রী ইজ নট আ পারসন। যে ক্রাইসিস মোমেন্ট আসলেই, জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয়। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিৎ, বাকের, আজকে ওদের সহ অন্যরা, মানে মূলত আলোচনা করেছে চারজন, তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে ব্যারিস্টার সুমন কিন্তু অনেক কথা বলতেছে তার গ্রামীণ ব্যাংক এবং তার অনেক বিষয় নিয়ে। এরপরে কিন্তু আন্দালিবুর রহমান পার্থও কিন্তু সংসদ ভবন নিয়ে তাকে নিয়ে আগেও অনেক মানে আলোচনা করতো, মানে সে ভালো কাজ করে ডক্টর ইউনূস, আন্দালিবুর রহমান পার্থ এটা বলতো, আর এখানে ব্যারিস্টার সুমন কিন্তু উল্টা বলতেছে। দর্শক শ্রোতা এবং সাধারণ জনগণরা এবং সাধারণ শিক্ষার্থীরা যারা বর্তমান আন্দোলনের সমন্বয়করা আছে, তারা কিন্তু বর্তমানে একমত হয়েছে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী দেবে এবং সেই বর্তমানে দেশ চালাবে। এই নিয়ে আপনাদের মতামত কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।